নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কলির মেয়ে। চৈত্রের দিবা অবসিত প্রায়। গোপাল সরকারের বৈঠকখানায় বসিয়া বিজয় মিত্র পাশা খেলিতেছিলেন। হঠাৎ তাহার কনিষ্ঠ পুত্রটি ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, বাবা শিগগির বাড়ি এসো, টেলিগ্রাফ এসেছে। টেলিগ্রামের নাম শুনিয়া বৈঠকখানা শুদ্ধ লোক চমকিয়া উঠিল। পল্লীগ্রামের টেলিগ্রাম সর্বদা আসে না, যাহা আসে তাহা প্রায় দুঃসংবাদ, বিপদের সংবাদ। বিজয় মিত্র খেলা ফেলিয়া ভিজা গামছায় কপালের ঘাম মুছিয়া চটি জুতা পায়ে দিয়া তড়িৎ পদে বাড়ি আসিলেন। দূর স্টেশন হইতে ঘরমাক্ত কলেবর টেলিগ্রাম পেয়াদা আসিয়াছে। সদর দরজার বারান্দায় বৃহৎ লাঠি লইয়া গম্ভীরভাবে বসিয়া আছে। অসংখ্য কৌতূহলী বালক বালিকা তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া। বিজয় মিত্র রসিদে নাম সহি করিয়া দিয়া কম্পিত হস্তে টেলিগ্রামখানা খুলিলেন। পাঠ করিয়া তাহার মুখে আনন্দের জ্যোতি দেখা দিল। অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিলেন তাহার পত্নী উৎকণ্ঠিতভাবে প্রতীক্ষা করিতেছে। বলিলেন, ভালো খবর। কি? বিনু বাড়ি আসছে? বিনু? কোথা থেকে? কবে আসবে? তা লেখেনি, মোকামা থেকে তার করেছে, কাল এসে পৌঁছবে বোধ করি। বিজয় হরি ও বিনোদ বিহারী দুই ভাই, সহোদর। বিনোদ যখন ছোট তখন ইহারা পিতৃমাতৃহীন হয়। বিজয় হরির স্ত্রী বিনোদকে মানুষ করিয়াছিলেন। বিনোদ বড় হইলে ভারী দুর্দান্ত হইয়া উঠিল। এই সূত্রে দাদার সঙ্গে প্রায় তাহার বচসা হইত। একদিন ক্রোধান্ধ হইয়া বিজয় হরি বিনোদকে জুতোর দ্বারা প্রহার করেন। সেই দিনই বিনোদ পলায়ন করিল। একদিন দুই দিন করিয়া 1 সপ্তাহ গেল, বিনোদ ফিরিল না। তখন বিজয় হরি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে আরম্ভ করিলেন। 10 টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করিলেন। তথাপি বিনোদের কোনো সন্ধান পাওয়া গেল না। দেখিতে দেখিতে মাস কাটিল, বৎসর কাটিল। এইরূপে 3টি বৎসর কাটিয়াছে। বিনোদ নিরুদ্দেশ হওয়ায় আত্মীয় বন্ধু সমাজে বিজয় হরি লজ্জায় মুখ দেখাইতে পারেন না। আজ সহসা সংবাদ আসিল সেই বিনোদ বাড়ি আসিতেছে। সেদিন সন্ধেবেলা উঠানের তুলসী গাছ 5.25 আনা হরিলুট পাইয়া গেল। গ্রামময় এই সংবাদ রটিত হইল। বন্ধু বান্ধব উৎসুক চিত্তে বিনোদের আগমন প্রতীক্ষা করিতে লাগিল। পরদিন অপরাহ্নকালে বিনোদের গাড়ি গ্রামে প্রবেশ করিল। বিনোদ গাড়ি হইতে নামিল। হাতে একটি সবুজ বনাতের ঘেরা টোপযুক্ত ক্যাশ বাক্স। গাড়োয়ান ও বাটির ভৃত্য মিলিয়া জিনিসপত্র নামাইল। বিনোদ বাটির মধ্যে প্রবেশ করিয়া দাদা ও বৌদিদিকে প্রণাম করিল। ছেলে পিলেকে আদর করিয়া অস্থির করিল। বৌদিদিকে ঘরের মধ্যে ডাকিয়া ক্যাশ বাক্সটি তাহার হাতে দিয়া চুপি চুপি বলিল, এটি খুব সাবধানে তোমার সিন্ধুকে রেখে দাও। বৌদিদি দেখিলেন বাক্সটি বিলক্ষণ ভারী। খুশি হইয়া সিন্ধুকে বন্ধ করিতে করিতে বলিলেন, এতদিন কোথায় ছিলে ঠাকুরপো? ছিলাম মতিহারিতে। এতদিনে মনে পড়ল।
চাকরি ফেলে কি করে আসি বৌদিদি? কত টাকা মাইনে হয়েছে? 120 টাকা। বিয়ে করেছো? বিয়ে? বিয়ে করে কি হবে? বৌদিদি হাসিয়া কি একটা ঠাট্টা করিতে যাইতেছিলেন, এমন সময় বিজয়বাবু আসিয়া বলিলেন, সারাদিন খাওয়া হয়নি, যাও ঝাঁ করে রান্না চড়িয়ে দাওগে, গল্প পরে করো এখন। জলযোগাদি করিতে সন্ধ্যা হইয়া গেল। ক্রমে লোকজন আসিয়া বৈঠকখানা ছাইয়া ফেলিল। দুই ভ্রাতা গিয়া সমবেত বন্ধুমণ্ডলীর মধ্যে উপবেশন করিলেন। গুরু সম্পর্কীয় গণকে প্রণাম করিতে করিতে বিনোদের স্কন্ধে বেদনা ধরিয়া গেল। কেহ কেহ বলিল, এতদিন বাড়ি আসবার নাম নেই। আমরা ভাবি কি হলো, ছোকরা গেল কোথায়? ছেলে বাহাদুর বটে, আজকালকার বাজারে 120 টাকার চাকরি বাগানো সাধারণ কথা নয়। গ্রামের অন্যান্য হতভাগ্য যুবক, যাহারা বিএ পাশ করিতে কলিকাতা কন্ট্রোলের জেনারেল অফিসে 30 টাকার কেরানিগিরির জন্য উমেদারি করিতেছিল, এমএ পাশ করিয়া যাহারা 50 টাকা বেতনের মাস্টারি জুটাইতে পারিতেছিল না, তাহাদের অনেকেরই কথা উঠিল। বৃদ্ধ চক্রবর্তী মহাশয় বলিলেন, সকলই অদৃষ্ট রে ভাই। ও বিএ পাশ করলেও হয় না, মহা বিএ পাশ করলেও হয় না। অনেকে বলিল, তা তো বটেই, তার আর ভুল কি? নব্যগোছের একজন বলিল, অদৃষ্ট তো বটেই, তার সঙ্গে উদ্যমও চাই। অন্য একজন মন্তব্য করিল, বিনোদ বুদ্ধিমান আমরা বরাবরই বলে এসেছি। সরকার মহাশয় এই সমস্ত মতের পোষকতা করিয়া বলিলেন, ছেলেবেলায় একটু দুর্দান্ত ছিল, তা অমন অনেকে হয়ে থাকে, একটু বয়স হলেই সেরে যায়। তা হোক, চাকরিটি এখন ভালোই ভালোই বজায় থাকুক, ক্রমে বেতন বৃদ্ধি হোক, পদবৃদ্ধি হোক, এই আমাদের আশীর্বাদ। বিজয় ভ্রাতার পানে সন্দেহ দৃষ্টিপাত করিয়া বলিলেন, সেই আশীর্বাদ করুন সরকার মশাই। 2 পরদিন প্রভাতে দাদার বালক বালিকাগণকে লইয়া বারান্দায় বসিয়া বিনোদ বলিল, তোদের জন্য কি নিয়ে এসেছি তা এখনো দেখিসনি বুঝি? কি কাকা, কি এনেছো কাকা? ইত্যাকার প্রশ্নে বিনোদকে তাহারা ছাঁকিয়া ধরিল। বিনোদ উঠিয়া তোরঙ্গ খুলিয়া কাহাকেও একটা রবারের বানর, কাহাকেও একটা লাল বল, কাহাকেও একটা মেম পুতুল বিতরণ করিল। তাহা লইয়া বালক বালিকাগণ মহা লম্ফ জম্প আরম্ভ করিয়া দিল। হাস্যমুখী বৌদিদির পানে চাহিয়া বিনোদ বলিল, তোমার জন্য কি এনেছি জিজ্ঞেস করলে না বৌদি? বৌদিদি হাসিয়া বলিলেন, কি এনেছো ভাই? কি বলো দেখিনি? কি জানি। কি পেলে খুশি হও? কি পেলে খুশি হই? দাঁড়াও দেখি। বাঁদর নয়, সে তো ঘরেই রয়েছে। বিনোদ কৃত্রিম কোপ সহকারে বলিল, আমার দাদাকে বাঁদর বলছো বৌদিদি? বৌদিদি বলিলেন, এই দেখো, কারো কি নাম করেছি? নিজেরা ধরা দিলে আমি আর কি করব? বিনোদ বলিল, মেম পুতুলও বোধ হয় চাও না, সে তো নিজেই রয়েছ। বৌদিদি বলিলেন, না, মোমের মোম পুতুল চাইনে বটে, একটি সত্যিকার জ্যান্ত মেম পুতুল যদি বিয়ে করে এনে দিতে ভাই, তাহলে ভারী খুশি হতাম।
যা এনেছি তা দেখলে আরও খুশি হবে। এই জন্যই তো এতদিন বাড়ি আসেনি, টাকা জমাচ্ছিলাম। আমার ক্যাশ বাক্সটা বের করো দেখিনি বৌদিদি। বৌদিদি সিন্ধুক খুলিয়া সবুজ বনাত ঢাকা ক্যাশ বাক্সটি বাহির করিলেন। বিনোদ চাবি খুঁজিতে লাগিল। এ পকেট, ও পকেট, এ জামা, সে জামা, কোথাও চাবি পাওয়া গেল না। শেষে তোরঙ্গ খুলিয়া উল্লট পালট করিল, কোথাও চাবি নাই। মুখখানি বিষণ্ণ করিয়া বিনোদ বলিল, চাবি হারিয়েছে। বৌদিদি বলিলেন, চাবি হারিয়েছে তো তার ভাব নাকি ঠাকুরপো? মাল তো আর হারায়নি, বাক্স তো ঘরেই রয়েছে, যখন ইচ্ছে খোলানো যাবে, না হয় বাক্স ভেঙে নিতে হবে। এর আর বেশি কি হবে? বিনোদ একটু বিষাদের হাসি হাসিয়া বলিল, আমার যে হাত খরচের টাকা অবধি বাইরে নেই বৌদিদি। বৌদিদি বলিলেন, তা তোমার যখন যা দরকার হবে আমার থেকে চেয়ে নিও। কলকাতায় গিয়ে বাক্স না খোলালে আর উপায় নেই। এত সাধ করে তোমার জন্য গয়না গড়িয়ে নিয়ে এলাম, দেখাতে পারলাম না, এই দুঃখ। বৌদিদি বললেন, না দুঃখ করো না, দুদিন পরেই না হয় দেখব। কি এনেছো বলোই না, কানে শুনি। 10 ভরি দিয়ে তোমার জন্য পুষ্পহার গড়িয়ে এনেছে। বৌদিদি খুব আহ্লাদ প্রকাশ করিলেন। বিনোদ ক্রমে সুস্থ হইল। তখন বলিল, বৌদিদি চা তৈরি করতে পারো? আসলে সকালে চা খাওয়াটা ভারী অভ্যাস হয়ে গেছে। শুনিয়া বৌদিদির মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল। ঠাকুরপোর এত দূর শৌখিন চালচলন হইয়াছে। কিন্তু কিছু অপ্রতিভ হইলেন। বলিলেন, সে পাঠ তো আমাদের আর নেই ভাই। বিনোদ বলিল, চা আমার কাছে আছে, শুধু গরম দুধ আর চিনি পেলেই হয়। এই কথা শ্রবণ মাত্র বালক বালিকাগণ, ও কাকা আমিও চা খাবো, আমিও খাবো, ও কাকা আমি চা খাবো বলিয়া নৃত্য করিতে আরম্ভ করিল। উপযুক্ত পাত্রের অভাবে একটা ঘটি করিয়া চায়ের জল গরম হইয়া আসিল। তাহারই মধ্যে এক মুঠো চা ফেলিয়া মুখে পাথর বাটি চাপা দেওয়া হইল। বালক বালিকাগণ কেহ বাটি, কেহ গেলাস, কেহ বা পানের ডিবার একটা খোল লইয়া বসিয়া গেল। চা সিদ্ধ হইলে সেই ঘটিতেই দুধ ও চিনি ফেলিয়া দেওয়া হইল। ঘটির মুখে গামছা বাঁধিয়া ছাঁকিয়া বৌদিদি সকলকে চা পরিবেশন করিলেন। চা বালক বালিকাগণের উদরস্থ যত হোক না হোক, ঘরের মেঝেতে ঢেউ খেলিয়া গেল। 3 নিকটস্থ গ্রামের জমিদার অতুল ঘোষ মহাশয়ের এক 14 বর্ষীয়া অবিবাহিতা কন্যা আছে। স্বজাতীয়, সদ্বংশজাত, কৃতি, অবিবাহিত একটি নব্যযুবক বিনোদ বিহারী গ্রামে উপস্থিত। অতঃপর ঘটনাস্রোত কোন দিকে প্রবাহিত হইবার সম্ভাবনা? সেই দিন অপরাহ্নেই ঘোষজা মহাশয় বিজয় মিত্রের নিকট লোক পাঠাইয়া প্রস্তাব করিলেন। মিত্র বলিয়া পাঠাইলেন, তা যদি হয় তার বাড়া সুখ কি, বাড়িতে জিজ্ঞাসা করি, বিনোদ কি বলে দেখি। বাড়িতে বলিলেন, মেয়েটি চোখে দেখা, কিছু নিন্দের নয়। দেওয়া থোয়া সম্বন্ধে যদি কৃপণতা না করে, আমাদের মান রাখে, তাহলে আর বাধা কি, এই বৈশাখ মাসেই হয়ে যাক। মেয়ে পূর্বে 1000 বার দেখা থাকিলেও বিবাহের সম্বন্ধ হইলে একবার ঘটা করিয়া মেয়ে দেখিতে যাইতে হয়। সুতরাং শুভক্ষণে বন্ধু বান্ধব লইয়া বিজয় মিত্র মেয়ে দেখিতে গেলেন।
ঘোষজা মহাশয় অনেক বিনয় প্রকাশ করিয়া সকলকে অভ্যর্থনা করিলেন, কিন্তু টাকার বেলায় 1000-এর বেশি আর উঠিতে চাহিলেন না। বরপক্ষীয়েরা এই প্রকার অযৌক্তিক কথায় হাস্য সংবরণ করিতে পারিল না। বলিল, এন্ট্রান্স পাশ করা ছেলে এলে পড়ছে, তারই তো 1000 টাকা বাঁধা। তার কি ক্ষমতা বলুন? যদি চাকরির চেষ্টা করে তো 15 টাকা মাইনে জুটলে খুব সৌভাগ্য। কন্যাপক্ষীও বলিল, আহা, সে তো আলাদা কথা, সে যে পড়ছে জলের মাছ, কত বড় হবে তার তো ঠিকানা নেই। চাই কি একদিন সে হাইকোর্টের জজও হয়ে যেতে পারে। আর যে কর্মে ঢুকেছে তার উন্নতি অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়েছে কি না, এটা অস্বীকার করার উপায় নেই। ইত্যাদি প্রকার বাদ প্রতিবাদে ঘোষজা মহাশয় 2000-এ উঠিলেন। ইহারা বলিলেন 1000 নগদ, 1000 গহনা, দান সামগ্রী ও অন্যান্য বাবদ 1000। এই 3000 নইলে আমরা পেরে উঠব না। ঘোষজা মহাশয় বলিলেন, পরে বিবেচনা করিয়া যেরূপ হয় বলিয়া পাঠাইবেন। উত্তম কথা বলিয়া বরপক্ষীয়গণ শেষবার ধূমপান করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। পরদিন সংবাদ আসিল, অনেক কষ্টে ঘোষজা মারিয়া কাটিয়া 2500 পর্যন্ত উঠিবেন। ইহাতে যদি হয় উত্তম, নচেত অগত্যা তাহাকে ক্ষান্ত হইতে হইবে। বিজয় মিত্র বলিয়া পাঠাইলেন, টাকা অতি তুচ্ছ পদার্থ, কুটুম্ব সুখী বেশি প্রার্থনীয়। ঘোষজা মহাশয়ের সহিত কুটুম্বিতার লোভে তিনি 2500-এই সম্মত। এখন দিন স্থির হইতে পারে। বিনোদকে রাজি করাইতে কোনো কষ্ট হইল না। শুধু 1000 টাকার গহনা শুনিয়া সে ভারী খুঁত খুঁত করিতে লাগিল। 1000 টাকায় কি গহনা হবে বৌদি? এই তোমার জন্য পুষ্পহার গড়ালাম, 275 টাকা 13.25 আনা লাগলো। 1000 টাকায় কখানা গয়না হবে? বৌদিদি বলিলেন, 1000 টাকায় কি আর গা সাজানো গয়না হয় ভাই? নইলে নয় খান কতক যা হবে তাই। এরপরে বেঁচে পড়তে থাকো, আয় উন্নতি হোক, কত গহনা দেবে দিও না বউকে। বিনোদ কিয়ৎক্ষণ ভাবিল, বলিল, দেখো বৌদিদি, এক কাজ করলে হয় না? ওদের বলো যেন গহনা না দিয়ে ওই গহনার 1000 টাকা নগদে দেয়। ওতে আর 1000 আমরা মিলিয়ে 2000 টাকার পছন্দ মতো গহনা তৈরি করাই। কলকাতা তো যেতেই হবে বাক্সটা খোলাবার জন্য। বৌদিদি কিয়ৎক্ষণ কপালে হাত দিয়া চিন্তা করিয়া বলিলেন, এই পরামর্শ মন্দ নয়, তাই বলা যাক। মেয়ে ফিরিয়ে পাঠাবার সময় আমরা গা সাজিয়ে ফিরে পাঠাবো। কলকাতায় গিয়ে গহনা গড়িয়ে আনতে কতদিন লাগবে বলো দেখিনি বৌদিদি? কতদিন আর? নেবুতলায় কমলা দিদিদের বাড়ি যাবে। বাড়িতে স্যাকরা ডাকিয়ে বসে বসে 7 দিনে গহনা তৈরি করিয়ে নেবে। ওরা যখন গহনা গড়ায় ওইভাবেই গড়ায়। বিনোদ বলিল, বৌদিদি, ঘোষেরা রাজি হবে তো? বৌদিদি বলিলেন, রাজি হবে না তো কি? বৌদিদি গিয়া স্বামীর সহিত এ বিষয়ে কথা বলিলেন। বিজয় মিত্র বলিলেন, না হবার তো কোনো কারণ দেখি নে, কিন্তু সব দেখিয়া শুনিয়া তামাক খাইতে খাইতে বৃদ্ধ ভাবিলেন, ভায়ার আমার বড় চাকরি হয়েছে কি না, মেজাজটা ভারী বেড়ে গেছে। অতুল ঘোষ রাজি হইলেন। একেবারে স্বর্ণশূন্য করিয়া মেয়েকে বিবাহের আসরে নামাইতেও পারিলেন না। অত্যাবশ্যক 2-4 খানা গহনা দিতেই হইল।
অথচ 1000 টাকাও দিতে হইল। শেষে সেই 3000এই দাঁড়াইল। সমারোহ করিয়া বিবাহ সম্পন্ন হইয়া গেল। কন্যার নাম শরৎ কুমারী। বিনোদের বৌদিদি নববধূর মাতাকে বলিলেন, গহনা গড়াইতে একটু সময় লাগিবে, সুতরাং বধূকে 2 সপ্তাহের কম ফিরিয়া দিতে পারিবেন না। মাতা বলিলেন, তা বেশ, এই তো কাছেই, মাঝে 2-1 দিন পালকি পাঠিয়ে দেব। এক বেলার জন্য পাঠিয়ে দিও, এখন তাহলেই হবে। সমীপস্থ একজন নবীনা বলিল, ওগো, এখন আর আগেকার মতো মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে কান্নাকাটি করে না, 2 দিনে স্বামী চিনে নেয়। বিবাহের পর সপ্তাহ অতীত হইল, তথাপি বিনোদ কলিকাতা যাইবার নাম করে না। ঠাট্টা সম্পর্কীয় লোকেরা চোখ টেপাটেপি করিতে লাগিল। বলিল, গাছে না উঠতেই এক কাঁদি। বৌদিদি আসিয়া বলিলেন, ঠাকুরপো, আর গহনা গড়াতে না দেওয়া যে ভালো দেখাচ্ছে না ভাই। বউয়ের পিসির সঙ্গে কাল পাড়ায় দেখা হলো। জিজ্ঞাসা করলেন, শরতের গহনা গড়িয়ে এসেছে? বিনোদ বলিল, আমাকে তাড়াতে চাও বুঝি বৌদিদি? খুব সুহৃদ তো। বৌদিদি হেসে বলিলেন, ঠাকুরপো বুঝি ভাই, সব বুঝি। এক কাজ করো, যাতে দুকুল বজায় থাকে। ভোরে উঠে কলকাতায় যাও, সারা দিন সেখানে থেকে সোনা কিনে স্যাকরা ডাকিয়ে মাপ দিয়ে কমলা দিদিদের উপর ভার দিয়ে এসো। সন্ধ্যের গাড়িতে চলে এসো, রাত 12টায় এসে এখানে পৌঁছবে। আমি তোমার শোবার ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে দেব। বিনোদ বলিল, তোমার কি বুদ্ধি বৌদি। বৌদি হাসিয়া বলিলেন, এখনই আমরা বুড়ো সুড়ো হয়েছি বটে, কিন্তু আমাদেরও একদিন ছিল তো ভাই, এখনো বেশ মনে পড়ে। বৌদিদি আরও কি বলিতে গিয়া সলজ্জ হাসিয়া চুপ করিলেন। বিনোদ বলিলেন, বলো না, কি বলছিলে বৌদিদি? বৌদিদি বলিলেন, না, এমন কিছু নয়। বিনোদ পীড়াপিড়ি করিতে লাগিল। না শুনিয়া কিছুতেই ছাড়িবে না, না বলিলে আড়ি করিবে। বৌদিদি তখন বলিলেন, ওই যে বললাম শোবার ঘরে খাবার ঢাকা দিয়ে রাখার কথা, ওই থেকে একটা পুরনো কালের কথা মনে পড়ল। কারুকে না বলো তো বলি। বিনোদ বলিল, কারুকে বলবো না। বৌদিদি বলিলেন, আমাদের তখন নতুন নতুন বিয়ে হয়েছিল। তোমার দাদা হুগলি গিয়েছিলেন, সেখানে কি দরকার ছিল? অনেক রাতে ফেরবার কথা ছিল। শোবার ঘরে তার খাবার ঢেকে রাখা হয়েছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমার দাদা এসে আমাকে উঠিয়ে আমাকে শুদ্ধ সেই পাতে একসঙ্গে খেতে বাধ্য করলেন। বিনোদ শুনিয়া ভারী আমোদ অনুভব করিল। বলিল, আমার দাদার এত বিদ্যে! আমি ভাবি উনি চিরকালই বুঝি চশমা চোখে দিয়ে ভাগবত পাঠ করেন। স্থির হইল, আগামী কল্য ভোর রাত্রে বিনোদ কলিকাতা যাত্রা করিবে। দেখিতে দেখিতে সন্ধ্যা হইল, আহারাদি হইল, শয়নের সময় উপস্থিত হইল। খোলা জানালার কাছে পালঙ্ক টানিয়া নববধূর সহিত বিনোদ শয়ন করিল। বাহিরে বাগান, দিব্য জ্যোৎস্না উঠেছে, মিষ্ট বাতাস বহিতেছে। বিনোদ অন্য দিনের অপেক্ষা আজ নীরব। শরৎ কুমারী বলিল, কি ভাবছ? বিনোদ বলিল, অনেক দুঃখের কথা। 14 বর্ষীয়া বালিকা তখন দুঃখ কি শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল। বিনোদ বলিল, আমি যদি বলি তাহলে তুমি আর আমাকে ভক্তি করিবে না। বালিকা অবিশ্বাসের স্বরে কহিল, বারে, স্বামীকে না ভক্তি করে কেউ কখনো থাকতে পারে বুঝি? বিনোদ বধূর মুখের পানে চাহিয়া রহিল। 2-4 গুচ্ছ স্খলিত কুন্তল তাহার ললাটে লুটাইতেছিল, তাহার চক্ষু দিয়া সরলতা উছলিয়া পড়িতেছিল। বিনোদ বলিল,
আমি মহাপাষণ্ড, আমি সবাইকে ঠকিয়েছি। বালিকা নীরবে বিনোদের পানে চাহিয়া রহিল। বিনোদ বলিতে লাগিল, আমি মতিহারিতে চাকরিও করি নে, আমার 120 টাকা মাইনেও নয়। শরৎ বিস্মিত হইয়া বলিল, তবে কোথায় চাকরি করো? কোথাও করি নে, এলাহাবাদে রেল অফিসে চাকরি করতাম, সে চাকরি গেছে। আর কোথাও উপায় না দেখে বিয়ে করে কিছু টাকা সংগ্রহ করব বলে এই ফোন দিয়ে এঁটেছি। জানতাম বড় চাকরি শুনলে বিয়ে হতে এক দণ্ডও দেরি হবে না, তারপর টাকা কড়ি সব নিয়ে পালিয়ে যেতাম। কিছু পূর্বে অগাধ সরলতা ও প্রগাঢ় বিশ্বাসে বালিকা বলিয়াছিল, স্বামীকে না ভক্তি করে কেউ পারে। কিন্তু সন্ধ্যাগমে দিবালক যেমন দেখিতে দেখিতে দ্রুত পদে অদৃশ্য হইয়া যায়, স্বামীর প্রকৃত পরিচয়ে তাহার স্বামী ভক্তিও কোথায় অন্তর্হিত হইতে লাগিল, বালিকা ঠিকানা পাহিল না তাহার। একটা দারুণ আঘাতের বেদনায় নীরব হইয়া রহিল। বিনোদ বধূর স্কন্ধে হাত দিয়ে আবার বলিল, বিয়ের আগে যখন বলেছিলাম কলকাতায় গিয়ে গহনা গড়াতে দেবো, তখন এই মতলবেই ছিলাম। গহনা গড়াতে যাবার নাম করে এতদিন কোন কালে পালিয়ে যেতাম। তুমিই সব মাটি করে দিয়েছ। শরৎ চট করিয়া স্বামীর হস্তস্পর্শ হইতে স্কন্ধ সরাইয়া লইয়া বিছানায় উঠিয়া বসিল। বলিল, আমি কি করেছি? তুমি সোনার শিকল হয়ে আমায় বেঁধে ফেলেছ। তোমায় ফেলে যেতে পারিনে, অথচ থাকতেও পারিনে। থাকলে আজ বাদে কাল সব প্রকাশ হয়ে যাবে। লজ্জায় আর কারো কাছে মুখ দেখাতে পারবো না। লজ্জায় ঘৃণায় ক্ষুদ্র বালিকার বুক ভরিয়া গিয়াছিল। তবু জিজ্ঞাসা করিল, পালিয়ে কোথায় যেতে? কয়লা খনিতে যেতাম, এখনও তাই যাব। সেখানে কন্ট্রাক্টের কাজ করব, খুব খাটুনির কাজ, কিন্তু খুব লাভ। শরৎ সহসা বলিল, আমি সঙ্গে যাব। বিনোদ শয্যায় উঠিয়া বসিল। আহ্লাদে বলিল, তুমি যাবে শরৎ? পারবে? পারব। তুমি কি ভেবেছ তুমি চলে গেলে আমি এখানে বসে লোকের বাক্য যন্ত্রণা সইব? দেশ শুদ্ধ ঢি ঢি পড়ে যাবে। যার মুখে যা আসবে সে তাই বলবে, আর আমি বসে বসে শুনব। বিনোদের আনন্দ ম্লান হইল। শরতের পলায়ন তবে আত্মসমর্পণ নহে, আত্মরক্ষা মাত্র। একটু পরে বলিল, তবে দুজনে পালাই সে। কখন? পরশু ভোরে আমার কলকাতা যাবার কথা। শোবার আগে হাত বাক্সে টাকা গুছিয়ে এই ঘরে এনে রেখে দেব। রাত 1টা কি 2টোর সময় উঠে আমরা পালাবো। কয়লার খনির কাছে একটা ছোট বাড়ি নিয়ে থাকবো দুজনে। সম্পূর্ণ অজ্ঞাতবাস, জীবন নতুন করে আরম্ভ করব। বালিকা নববধূর মনে রাগের ও দুঃখের সঙ্গে সঙ্গে আর একটা কি ভাব দ্বন্দ্ব করিতেছিল। মনের দুয়ারে একটা কথা বারবার ধাক্কা দিতেছিল, তুমিই সব মাটি করে দিয়েছ। ভাবিতে মিষ্ট লাগিতেছিল, তাহারই জন্য তাহার স্বামী পলায়ন করিতে পারে নাই, তাহাকে ফেলিয়া যাইতে পারে নাই। কাঁটা বনের মধ্যে সে যেন একটা মিষ্ট ফল। সেই সুখটুকু মনের মধ্যে ওলট পালট করিতে করিতে সেই রাত্রে শরৎ ঘুমাইয়া পড়িল। পরদিন কাটিল। শয়ন ঘরে টাকার বাক্স লইয়া রাত্রে বিনোদ শয়ন করিল। ভোরে বৌদিদি তাহাকে জাগাইতে আসিয়া দেখেন কেহ নাই। শয্যায় তাহার স্বামীর নামে এই পত্র পড়িয়া আছে, শ্রীচরণেষু দাদা। আমি বউকে লইয়া পশ্চিমে চলিলাম। আমি আপনাদের সবাইকে ঠকাইয়াছি। আমি মতিহারিতে চাকরি করি না, এলাহাবাদ রেল অফিসে একটি সামান্য চাকরি করিতাম। মদ খাইয়া সেটি খোয়াইয়াছি। তখন নিরুপায় হইয়া জুয়া চুরি করিয়া বিবাহ করাই স্থির করি। অনুসন্ধানে পাছে ধরা পড়ি, তাই ডিরেক্টরি খুঁজিয়া দেখিলাম আমার নামের কেহ কোথাও ভালো চাকরি করে কিনা। দেখিলাম মতিহারিতে একজন বিনোদ বিহারী মিত্র ভালো চাকরি করে।
তাহার বেতনের পরিমাণ মুখস্থ করিয়া বাড়ি আসিয়া বিবাহ করিলাম। আমার 1 পয়সাও নাই। আমার ক্যাশ বাক্সে শুধু ভাঙা কাঁচ বোঝাই করা আছে। বৌদিদির পুষ্পহারও এখনো তৈরি হয় নাই। আমার বিবাহে যে 1000 পণ পাওয়া গিয়াছে, সেখান থেকে বৌদিদিকে পুষ্পহার গড়াইয়া দিবেন। গহনারের 1000 টাকা সম্বল করিয়া ব্যবসা করিব স্থির করিয়াছে। যদি কোনোদিন নিজের স্বভাব ও অবস্থা সংশোধন করিতে পারি, তবে আবার দেখা দিব। আপাতত প্রণামান্তে বিদায়। সেবক আধম শ্রী বিনোদ বিহারী মিত্র। পত্র পড়িয়া বৌদিদি স্তম্ভিত হইলেন। সত্য কথা বলিতে গেলে ঠাকুরপোর উপর ততটা রাগ হইল না, কিন্তু নিরপরাধ বউয়ের স্বামী সঙ্গ গ্রহণে যেন বেশি করিয়া খটকা লাগিতে লাগিল। মন আপনা হইতেই বলিয়া উঠিল, কলি, ঘোর কলি। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত সমস্ত গল্প যা আমি আপলোড করে রেখেছি বিভাগ অনুযায়ী, সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আর যদি ভালো লাগে, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।